বাংলার বাড়ির তদন্তে বাড়ি বাড়ি যাচ্ছেন বিডিও। টাকা পাওয়ার পরেও বাড়ি তৈরিতে ঢিলেমি। বাড়ি বাড়ি গিয়ে খোঁজ গোপীবল্লভপুর একের বিডিওর। কেউ কেউ টাকা পাওয়ার পরেও শুরু করেননি বাড়ির কাজ। এখন ছেলে এখানে আছে এখানে ডাকুন না, একটু ডাকা যাবে? সে তো ছাগল নিয়ে গেছে। আচ্ছা, কত দূরে গেছে? সে মাঠে। ও আসলে ওকে গ্রাম পঞ্চায়েত অফিসে পাঠাবেন, আমাদের ইয়ে সাহেব আছেন, ঠিক আছে? সরকার যে টাকাটা দিয়েছে ওই টাকাটা দিয়ে বাড়ি তৈরি করতে হবে, তারপরে আরো টাকা পাবেন। যে টাকাটা যেটা দেওয়া হয়েছে 2 মাস আগে 3 মাস আগে, ওই টাকাটা দিয়ে বাড়ি তো শীঘ্রই শুরু করতে হবে। শুরু করবেন তাহলে আরো টাকা দেবো আমরা, 60,000 টাকাটা। আমরা এটাই দেখতে এসেছিলাম যে কতটা বাড়ি হয়েছে, যেন আমরা টাকাটা আরো দিতে পারি। আপনারা চান না টাকা আরো? লাগবে না টাকা? লাগবে। তাহলে বাড়ি না করলে কি করে পাবেন? বাংলার বাড়ির তদন্তে বাড়ি বাড়ি যাচ্ছেন বিডিও। এই বিষয়ে ডিটেইল বলবো, আমাদের সঙ্গে রয়েছেন প্রতিনিধি রাজু। দেখো, মূলত যে বিডিও রয়েছেন, বিডিও নিজেই বাড়ি বাড়ি যাচ্ছেন এবং বাড়ি বাড়ি গিয়ে সেখানে জিজ্ঞাসাবাদ করছেন যে বাংলার আবাস যোজনার যে প্রথম কিস্তির টাকা তা ঢোকার পরে তারা কেন কাজ শুরু করেননি, কি কারণ রয়েছে তা নিয়ে তদন্ত শুরু হয়েছে ইতিমধ্যে। এই ঘটনায় এলাকায় বিডিওকে দেখে অনেকে চমকে যাচ্ছেন যে ঘটনাস্থলে বিডিও পৌঁছে যাচ্ছেন এবং বাংলার যে আবাস যোজনার যে বাড়ি বাড়ি প্রকল্প, সেই প্রকল্প খোঁজ নিচ্ছেন। সেক্ষেত্রে স্থানীয় মানুষজন বিডিওকে কাছে পেয়ে অনেকটাই খুশি। বেশ, ধন্যবাদ রাজু। রাজ্যের তরফ থেকে যেটা বাংলার বাড়ি গ্রামীণের যে যোজনাটা আছে, যেখানে গভর্নমেন্ট ফার্স্ট ইনস্টলমেন্ট অলরেডি সবাইকে দিয়ে দিয়েছে। আমাদের ব্লকের PNRD পঞ্চায়েত দপ্তরের সমস্ত স্টাফ, তারপরে আমাদের পঞ্চায়েত দপ্তর, আমাদের পঞ্চায়েত সমিতি থেকে আমাদের যত লোকজন আছে, মোটামুটি আমরা 70 থেকে 80 জন বাইকে করে বেরিয়েছি। যেহেতু বাইকে করে গেলে গ্রামীণ এলাকায় সুবিধা কি হয়, মানুষের বাড়িতে আমরা পৌঁছতে পারবো, কথা বলতে পারবো দাঁড়িয়ে, সেটা আমরা করব। আর মানুষের যা যা সমস্যা আছে সবগুলো শোনার চেষ্টা করব। এছাড়াও যে বিভিন্ন যে প্রকল্পগুলো গভর্নমেন্টের, সেই প্রকল্পগুলো যদি কোথাও খামতি থাকে আমাদের এন্ড থেকে, তাহলে সেগুলো জেনে আমরা ব্লকে ফিরে সেগুলো চেষ্টা করব যে আমরা খুব শীঘ্রই এটা ঠিক করতে পারি। এবার নজর রাখবো এগরার দিকে। এগরাতে গাছ কেটে সাফ করে দেওয়া হচ্ছে। কি কেন না ক্যানেল সংস্কার করা হবে, এর নামে কিন্তু গাছ কেটে সাফ করা হচ্ছে। বেআইনি ভাবে গাছ কাটার অভিযোগ উঠছে। আর কাঠগড়ায় বিজেপি নেতা, সেখানকার বাসিন্দারা কি বলছেন তাদের বক্তব্য একবার শোনাবো আপনাদের। কি কারণে বন্ধ হয়ে গেল, মানে অঞ্চলে টেন্ডার হয়েছিল 825 খানা গাছ 2 ফুটের উপরে ছিল, সেইগুলো কাটছিল 2 মাস ধরে। তারপরে আরও 6,500 গাছ ছিল, এমনি সেগুলো কেটে নিচ্ছিল আর কি। সেই জন্য পাবলিক বাধা দিয়েছে। দাবি করছি এই পয়সাগুলো পরের যে টেন্ডার হয়েছে 6,000 6,500 গাছ, সেই পয়সাটা আমাদের স্কুলে আছে, সেগুলো স্কুলটা যাতে মেরামত হয়, সেটা করা যাবে। এগরার বহলিয়া গ্রামে গাছ কাটার অভিযোগ উঠছে। আমাদের সঙ্গে রয়েছেন প্রতিনিধি পঙ্কজ। সেখানে প্রায় 4,000 গাছে কোপ পড়েছে। যারা এতগুলো গাছ কাটলো বেআইনি ভাবে, তাদের বিরুদ্ধে কোনো পদক্ষেপ কি নেওয়া হলো? দেখো অনিন্দিতা, এখনো পর্যন্ত কোনো পদক্ষেপ নেওয়া হয়নি। তবে তোমাকে জানিয়ে রাখি, এই যে সরকারি প্রকল্প এমজি এনার্জিসের অধীনে যে গাছগুলি অবৈধভাবে কেটে ফেলা হচ্ছে, এমনটাই দাবি করছে এলাকার এবং স্থানীয় বাসিন্দারা। যেখানে 825টি গাছ কাটার জন্য টেন্ডার হয়েছে এমনটাই জানাচ্ছেন, কিন্তু তার ক্ষেত্রে কিন্তু যে গাছ দেখাচ্ছে 825, কিন্তু গাছ কাটছে প্রায় 4,000। এই নিয়ে কিন্তু গ্রামবাসীরা সরব হয়, তারা প্রতিবাদ জানায় এবং অভিযোগও জানায়। যেক্ষেত্রে তারা জানেন যে এগরা 1 নম্বর এই যে গ্রাম পঞ্চায়েত, এগরা 1 নম্বরের জুমকি গ্রাম পঞ্চায়েতে বহলিয়া গ্রামে, যেখানে এই গ্রাম পঞ্চায়েত বিজেপি পরিচালিত গ্রাম পঞ্চায়েত, সেই গ্রাম পঞ্চায়েতের প্রধান নাকি এইরকমই যে বেনিয়ম ভাবে গাছ কাটছে বলে এমনটাই অভিযোগ করছি। সেক্ষেত্রে বিজেপির পক্ষ থেকে যেটা দাবি করছে যে ওই খাল যে রয়েছে কোস্টাল উড়িষ্যা কোস্টাল ক্যানেল যে রয়েছে, সেই সংস্কারের জন্য কিন্তু টেন্ডার করে সেই গাছ বিক্রি করা হয়েছে। এতে কোনো কারচুপিও নেই। তবে এরা মানছে না, এরা কিন্তু বিরোধীরা বারবারই তাদের জন্য অভিযোগ করছে। তবে এটা সর্বোপরি মিথ্যা বলে জানাচ্ছেন। তবে এই বিষয় নিয়ে যথেষ্ট কিন্তু এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে। তবে বেশ, এই গাছগুলো এমজি এনার্জিএস এর পক্ষ থেকে লাগানো হয়েছিল। টেন্ডার হয়েছে 825টি গাছের। অবৈধভাবে প্রায় 4,000 গাছ কেটে নিয়ে চলে যাচ্ছে। তখন গ্রামবাসীরা জানতে পাওয়ায় তারা সৃষ্টি করেছে। যদি প্রধানের তার কোনো আইনিক ব্যবস্থা না হয়, আমরা কিন্তু বৃহত্তর আন্দোলনে নামবো। যে কোনো সরকারি গাছ কাটার ক্ষেত্রে টেন্ডার হয় এবং সেই টেন্ডারের ক্ষেত্রে যে ঠিকাদার সেই টেন্ডারটা পায় তারা কাজ করে। যিনারা অভিযোগ আনছেন
শুধুমাত্র বিজেপি সেখানে ক্ষমতায় আছে বা বিজেপির অঞ্চল বলে বিরোধিতা না করে জুমকি অঞ্চলের মানুষদেরকে প্রকৃতপক্ষে সঠিক কাজ হচ্ছে কিনা আপনারা বিবেচনা করুন। এবং দলীয়ভাবে আমরাও যদি দেখি কোনো কাজের ক্ষেত্রে অস্বচ্ছতা রয়েছে, অবশ্যই আমরা দলীয়ভাবে আমাদের সিদ্ধান্ত নেওয়া হবে। টারবাইন ছাড়াই জলবিদ্যুৎ তৈরি, জলের স্রোতকে কাজে লাগিয়েই বিদ্যুৎ তৈরি, বিকল্প পদ্ধতিতে বিদ্যুৎ তৈরি আইআইটি গবেষকদের। এলইডি বাল্ব জ্বালিয়ে সাফল্য অর্জন করেছেন তারা। একই পদ্ধতিতে স্পিড বোটও চালাতে চান তারা। জঙ্গল কন্যার সেতুকেও আলোকিত করার উদ্যোগ। এটা অনেকে তৈরি করবেন টারবাইন হিসেবে, বাট এটা টারবাইন টেকনোলজি না। তো এটা একদমই একটা নতুন টেকনোলজি, যেটাকে আমরা ভর্টেক্স ইনডিউসড ভাইব্রেশন বলছি। তো এবার আমাদের বিভিন্ন জায়গায় যে নদীর স্রোতগুলো আছে, যেগুলো ইউজুয়ালি কম কারেন্ট হয়, মানে স্রোতটা কম হয়, তো সেখান থেকেও আমরা বিদ্যুৎ জেনারেট করতে পারি, উৎপাদন করতে পারি। এটা একটা তারই উদাহরণ। এবং খুব সাধারণভাবে বলতে গেলে জলের যাওয়ার সময় জল একটা ওপর দিকে এবং নিচে দিকে, মানে একবার ওপর একবার নিচে, এইভাবে একটা করে ফোর্স দিতে থাকে, মানে থ্রাস্ট দিতে থাকে। তো সেই মোশনটাকে কাজে লাগিয়ে আমরা লিনিয়ার মোশন থেকে, মানে সরলরৈখিক মোশন থেকে আমরা ঘূর্ণায়মান মোশনে কনভার্ট করেছি এবং সেখান থেকে জেনারেটর লাগিয়ে আমরা বিদ্যুৎটাকে हार्वेस्ट করছি, उत्पादन করছি। ये टेक्नोलॉजी से हमको नदी का पानी या तो जहाँ भी पानी का प्रवाह रहेगा उससे बिजली जनरेट करने के लिए हम कर रहे थे इधर। अभी तक हमारा ये नदी से या तो पानी से बिजली निकालने के लिए हमारा पहले हाइडल टर्बाइन्स रहते थे। ये टेक्नोलॉजी से हम अभी 1.5 लाख पर किलोवाट इंस्टॉलेशन के लिए 1.5 लाख खर्चा हो रहा। सो वो ऑलमोस्ट लाइक वो सोलर से ऑलमोस्ट कंपेरेबल है। तो और ये ऑब्वियसली हम जब बिजली निकालेगा वो बिजली और करंट हम बहुत सारा काम के लिए यूज़ कर सकते हैं। हम ग्रिड में बेच सकते हैं वो पावर, या तो हम अदर एप्लीकेशंस के लिए बेच सकते हैं। আর এবার যে খবরের দিকে নজর রাখবো, 5.5 লক্ষ টাকা খরচের পরেও মিলছে না জল। দেগঙ্গার সোহাই বাজার এলাকায় ভোগান্তির ছবি। প্রাকৃতিক দুর্যোগে আর কি এটা খারাপ হয়ে গেছে। হ্যাঁ, ভেঙে যাওয়ার পরে আবার ছেড়ে দিয়েছে, এখন মোটামুটি জল উঠছে না। হ্যাঁ, আবার খারাপ হয়েছে। হ্যাঁ, যাতে আবার সারা হয়। হ্যাঁ, কতদিন ধরে খারাপ রয়েছে এটা? 1 মাস এখন আপাতত। বিশুদ্ধ জল প্রকল্পে 5.5 লক্ষ টাকা খরচ করার পরেও কিন্তু সেখানে জল পাচ্ছেন না মানুষজন। 1 মাস ধরে এই সমস্যায় ভুগতে হচ্ছে তাদের। আমাদের সঙ্গে রয়েছেন প্রতিনিধি জিয়াউল। গরমটা বাড়ছে আর সেখানে এত টাকা খরচা করার পরেও কিন্তু জল পাচ্ছেন না, কিন্তু কার জন্য, মানে কারা দায়ী এর জন্য, কারাই সমস্যা সমাধান করবে? দেখো, একেবারে দেওঙ্গা সোহাই সেতু গ্রাম পঞ্চায়েতের সোহাই বাজারে সেখানে প্রায় 5.5 লক্ষ টাকা ব্যয়ে একটি জল প্রকল্প, বিশুদ্ধ জল প্রকল্প, পানীয় জলের প্রকল্প সেখানে বসানো হয়েছিল। কিন্তু সেটি প্রায় যখনই বসানো হওয়ার পর থেকেই এলাকার মানুষ দাবি করছেন যে বারংবার এই জল প্রকল্পটি খারাপ হচ্ছে, ফলে পানীয় জল থেকে বঞ্চিত হচ্ছেন এলাকার মানুষজন। এবং একাধিকবার কিন্তু তারা যারা আধিকারিক রয়েছেন তাদেরকে জানাচ্ছেন, কিন্তু কোনো সমাধান সূত্র হচ্ছে না। ইতিমধ্যেই মাস 2 আগে সেখানে প্রাকৃতিক দুর্যোগে একটি গাছের ডাল ভেঙে পড়ে এবং তারপরে সেই প্রকল্প সেই থেকে ভেঙে পড়ে রয়েছে, ফলে তীব্র সমস্যা। তার কারণ প্রায় কয়েক হাজার মানুষের এই জল প্রকল্পের মাধ্যমে পানীয় জল পান করেন, কিন্তু সেটা দীর্ঘদিন ধরে খারাপ হয়ে রয়েছে। এলাকার মানুষ বারংবার বলার পরেও কোনো রকম ভাবে সুরাহা হচ্ছে না। ইতিমধ্যেই কিন্তু জনস্বাস্থ্য যিনি কর্মদক্ষ রয়েছেন দেওঙ্গা পঞ্চায়েত সমিতি, তিনি দ্রুত আশ্বস্ত করেছেন যে পানীয় জলের প্রকল্প স্বাভাবিক করা হবে। কিন্তু এলাকার মানুষ বলছেন যে নিম্নমানের সামগ্রী দেওয়ায় বারংবার এলাকায় এই জল প্রকল্প খারাপ হচ্ছে, ফলে এটা নিয়েও তিনি সমস্ত অভিযোগ অস্বীকার করেছেন। ইতিমধ্যেই কিন্তু দ্রুত সারিয়ে জল প্রকল্পের জল পানীয় জল যাতে মানুষ পান করতে পারে তার দ্রুত ব্যবস্থা করবেন, এমনটা কিন্তু আশ্বস্ত করা হয়েছে। বেশ, ধন্যবাদ জিয়াউল। টেকনিক্যাল কারণে কলটা সমস্যা হয়েছে। আমি অলরেডি এজেন্সিকে বলেছি যাতে আজকালের মধ্যে কলটা মেরামত করে দেওয়া যায়। আমাদের ইঞ্জিনিয়ারিং সেকশনে আমাদের এনএস আছে, তাদেরকে আমরা বলছি যে আপনারা টেকনিক্যাল ব্যাপারটা একটু ভালো করে দেখুন যাতে কোনো সমস্যা না।